ইয়ার টিএমসি নিউজে স্বাগত। আপনারা দেখছেন ইয়ার টিএমসি নিউজ, সব সময় রেল শ্রমিকদের পাশে। আজ আমি উপস্থিত হয়েছি ইস্টার্ন রেলের তৃণমূল মেন্স কংগ্রেসের জয়েন্ট সাধারণ সম্পাদক শ্রী অতনু রায়ের যে হাওড়া কারশেড তাদের যে ইউনিয়ন অফিস আছে সেখানে আজকে একটি বিশেষ সাক্ষাৎকার নেব। আপনারা জানেন অনেকেই যে গত ডিসেম্বর মাসে 4, 5, 6 যে সিক্রেট ব্যালট ইলেকশন হয়েছে রেলওয়েতে, সেই ব্যাপারে আজকে আমার কিছু প্রশ্ন থাকবে। আমি তাই আমার জয়েন্ট জেনারেল সেক্রেটারির কাছে কিছু এই ব্যাপারে কিছু তীক্ষ্ণ প্রশ্ন করব। আশা করি তিনি আমাকে সেই প্রশ্নের উত্তর দেবেন। আমি দাদাকে পেয়েছি আজকে আমি সেই সাক্ষাৎকার নেব। আচ্ছা অতনুবাবু, ইয়ার টিএমসি নিউজে আপনাকে স্বাগত। ইউনিয়নের যে ইলেকশন হলো 4, 5, 6 ডিসেম্বর 2024, তাতে আপনাদের রেজাল্ট কিন্তু আশানুরূপ হয়নি। তো সেই নিয়ে বিভিন্ন রকম অভিযোগ আপনারা করছেন, এই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলেন। 4th, 5th এবং 6 ডিসেম্বর 2024 যে ইলেকশনটা হলো দীর্ঘ 11 বছর পরে, সেটা আমাদের আশানুরূপ আমরা ফল করতে পারিনি। আমরা 2013-তে যখন ইলেকশন লড়েছিলাম, সেখানে আমাদের খুব স্বল্প প্রস্তুতিতেও, আমাদের কোনো সাংগঠনিক সেরকম প্রস্তুতি না থাকলেও আমরা 12% পূর্ব রেলের 12% কর্মচারীর আশীর্বাদ পেয়েছিলাম। কিন্তু এবারে দুর্ভাগ্যজনকভাবে আমাদের রেজাল্ট তার ধারকাছ দিয়ে যায়নি। এটা ঠিক যে হয়তো আমরা ততটা সাংগঠনিকভাবে সবল ছিলাম না, তার কারণ একটা আনরিকগনাইজড স্টেট ইউনিয়ন হিসেবে, বিশেষ করে রেলের মতন জায়গায় যেখানে দুটো সংগঠন রেলের আশীর্বাদ পুষ্ট এবং তারা প্রশাসনের রিপ্রেজেন্টেটিভ হিসেবেই কাজ করে, যেটাকে বাংলায় আমরা দালাল বলি, সেই হিসেবে মদতপুষ্ট, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা আনরিকগনাইজড স্টেট ইউনিয়নকে নিয়ে সংগঠন করাটা যদিও কঠিন, তবু যে সাংগঠনিক প্রস্তুতি আমাদের ছিল তাতে আমরা ভেবেছিলাম যে খুব খারাপ হলেও আমরা 20% ভোট মতন পাবো, 20% ভোট আমরা পেতে পারি, এটুকু বিশ্বাস আমাদের ছিল। কিন্তু আমরা যখন প্রচারে নামি, আপনারা জানেন যে তার আগেই গত আগস্ট 2024-এ আমাদের রেল শ্রমিক তথা কেন্দ্রীয় সরকারি কর্মচারীর ওপর যে অভিশাপ নেমে এসছে, পুরনো পেনশন স্কিমকে গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে তার উপরে যে পুরনো পেনশন স্কিমের দাবিতে আমাদের যে দীর্ঘ লড়াই আন্দোলন চলছিল সেটাকে পেছনের সারিতে পাঠিয়ে দিয়ে এই দুই দালাল, কংগ্রেস ইউনিয়ন এবং মেন্স ইউনিয়ন, এদের কেন্দ্রীয় নেতৃত্ব এনএফআইআর এবং এআরএফ, এই যে দুই দালাল, এরা যেভাবে গত আগস্ট মাসে প্রধানমন্ত্রী গলায় মোটা মালা পরিয়ে সরকারি মালাই খেয়ে যেভাবে ইউপিএসটা চাপিয়ে নিয়ে আসলো, এবং সেটার বিরুদ্ধে রেল শ্রমিকের যে ক্ষোভ বিক্ষোভ ছিল, সেই রেল শ্রমিকের ক্ষোভ বিক্ষোভের যে বহিঃপ্রকাশ আমরা এই প্রচার করতে গিয়ে পেয়েছি। যেভাবে মানুষ আমাদের সাড়া দিয়েছিলেন, যেভাবে আশীর্বাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাতে আমাদের ধারণা হয়েছিল যে এবারে ইলেকশনে আমরা রিকগনিশন অবশ্যই পাবো। যে সাপোর্ট আমরা রেল শ্রমিকের কাছ থেকে পেয়েছি, ইভেন সাংগঠনিকভাবে যাদের কাছে হয়তো আমরা খুব স্বল্পই পৌঁছাতে পেরেছি, সেখান থেকেও যেভাবে সারা এসছিল, টোটাল রেল শিল্পে এবারে যে ইলেকশন দীর্ঘ 11 বছর পরে, সেই ইলেকশনটা ছিল পরিবর্তনের ইলেকশন, পরিবর্তনের নির্বাচন। কারণ আপনারা জানেন যে আজকে রেল শ্রমিক কর্মচারী যারা আছেন, তাদের মধ্যে প্রায় 75% কর্মচারী তাদের অ্যাপয়েন্টমেন্ট 2004 সালের পরে, অর্থাৎ তারা এনপিএস এর অন্তর্ভুক্ত হয়ে রয়েছে। তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে, দ্বিতীয় শ্রেণীর শ্রমিক কর্মচারী হিসেবে যে পরিণত হয়েছে, এর বিরুদ্ধে সমস্ত রেল শ্রমিক কর্মচারী একটা পরিবর্তনের ডাক দিয়েছিল এবং আশা করেছিলাম যে আমরা রিকগনিশন পাবো। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম যে প্রচন্ড আশাভঙ্গকারী একটা ভোট আমরা পেলাম। আমরা ইস্টার্ন রেলের তৃণমূল মেন্স কংগ্রেস মাত্র 6% ভোট পেয়েছি, যেটা সম্পূর্ণ আমাদের কাছে আনএক্সপেক্টেড। আমরা মনে করছি ভোটে চরম দুর্নীতি হয়েছে, আদ্যপ্রান্ত দুর্নীতি হয়েছে। দুর্নীতিটা এখানে যে দুটো সংগঠন কংগ্রেস ইউনিয়ন ও মেন্স ইউনিয়ন আছে, তাদের সেই সাংগঠনিক জোর ছিল বলে আমি মনে করি না যে এই ধরনের ব্যাপক দুর্নীতি করতে পারে। এই দুর্নীতি রেল মন্ত্রক, এই বিজেপি সরকার কোনো মতে রেল শিল্পে তৃণমূল কংগ্রেসকে ঢুকতে দেবে না, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সম্পূর্ণ প্রশাসনিক মদতে এই ভোট লুট হয়েছে। কিভাবে হয়েছে আমি আরো বিস্তারিতভাবে জানাতে প্রস্তুত। শুধু দুটো কথা আমাদের বলে রাখি, যেখানে যেখানে রেল ভোট লুট করতে পারেনি, অন্যান্য অনেক অবস্ট্রাকশন থাকা সত্ত্বেও যেখানে যেখানে রেল ভোট লুট করতে পারেনি, তার সেই দুটো জায়গা হচ্ছে লিলুয়া ওয়ার্কশপ এবং কাজদাপাড়া ওয়ার্কশপ। কারণ ওয়ার্কশপের মধ্যে ভোট লুট করার
অনেক সমস্যা থেকে যায়। ওয়ার্কশপের মধ্যে যে স্ট্রং রুম, সেটা নিয়ে আমি পরে বিস্তারিতভাবে আরো বলবো যে কিভাবে দুর্নীতি হচ্ছে। স্ট্রং রুমগুলো যেহেতু সেই ওয়ার্কশপে যেখানে ভোট হচ্ছে তাদের সেই শ্রমিকের মধ্যেই থেকেছে, সেখান থেকে ব্যালট বক্সগুলো দূরে স্থানান্তরিত হয়নি। শ্রমিকরা যারা ভোট দিয়েছে তাদের পহরাতেই সেই ব্যালট বক্সগুলো থেকে গেছে। যেহেতু সেই শ্রমিক এই ওয়ার্কশপগুলোতে স্ট্রং রুম থেকে ব্যালট বক্স সরাতে পারেনি, তাই দুটো ওয়ার্কশপে আমাদের অনেক সাংগঠনিক দুর্বলতা থাকা সত্ত্বেও আমরা কিন্তু সেখানে 22 থেকে 24% ভোট পেয়েছি। মানে গত ইলেকশন 2013-তে যে ইলেকশন হয়েছিল তাতে আপনারা প্রায় 12% ভোট পেয়েছিলেন। এবার ভোটটা এত কমে গেল কেন? এটা কি সত্যি কোনো সাংগঠনিক দুর্বলতা, না কোনো আপনাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়েছে এরকম কোনো আভাস আপনাদের কাছে ছিল? এবং যদি থেকে থাকে তার জন্য আপনারা কি করছেন আগামী দিনে, তার প্রতিবাদ জানিয়ে আপনারা কি করছেন, কি করতে চলেছেন? আমি আবার বলছি, সাংগঠনিক দুর্বলতা বলতেও আমরা যেটা বলতে চাইছি, আমরা সারা বছর কাজ করে, রেল তো একটা ছোটখাটো জায়গা নয়, সেখানে দাঁড়িয়ে একটা আনরিকগনাইজড ট্রেড ইউনিয়নের যে কম্পালশন আছে, যেভাবে রেল প্রশাসন তারা এই দুই দালাল সংগঠনকে নিয়ে আমাদের চেপে রেখে দিয়েছিল, সেখান থেকে দাঁড়িয়ে সংগঠনের বিস্তার করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা থাকে, সেই প্রতিবন্ধকতাটাকেই আমরা সাংগঠনিক দুর্বলতা বলে বলেছি। তা সত্ত্বেও আপনাদের বলছি যে আমরা আমাদের সাংগঠনিক দুর্বলতার কথা স্বীকার করে নিয়েও আমাদের যতটুকু সংগঠন ছিল, গতবারে কোনো সংগঠন না থাকা সত্ত্বেও আমরা 12% ভোট পেয়েছিলাম। এই দীর্ঘদিন ধরে, দীর্ঘ 11 বছর ধরে আমরা সংগঠনকে যে ভিত্তির উপর দাঁড় করিয়েছি, যে ভিত্তির উপরে দাঁড় করিয়েছি, তাতে মিনিমাম 20% ভোট পাওয়া আমাদের উচিত ছিল। কিন্তু আপনাদের আবার বললাম, সমস্ত শ্রমিক আমরা প্রচার করতে গিয়ে যে সাড়া পেয়েছি, মাত্র 45 দিন আমাদের রেল সময় দিয়েছে মডেলিটিসের মধ্যে দিয়ে। একটা চরম অগণতান্ত্রিক ব্যবস্থা রেল যেভাবে চলে, এরা কোনো সাধারণ ভোটের অথবা সাধারণ মানে দেশের যে ভোট হয়, সেই সাধারণ ভোটের কোনো নিয়ম কানুন মানে না। রেল একটা ডিক্টেটরশিপ চালাচ্ছে। সে তার মধ্যে দিয়ে আমাদের যতটুকু সময় রেল ধার্য করেছিল, সেই 45 দিন সময় আমরা পেয়েছিলাম। সেই 45 দিনের মধ্যে দিয়ে আমরা সংগঠনের যে বিস্তার ঘটিয়েছিলাম, যেভাবে শ্রমিক আমাদের সাড়া দিয়েছিল, তাদের আমাদের ধারণা ছিল আমরা অবশ্যই এবারে 35%-এর উপরে ভোট পাবো এবং রেল শিল্পে রিকগনিশন আমরা পাবো এবং বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তে আমরা অংশীদার হতে পারবো। আমরা রেলকে বিকেন্দ্রীকরণ থেকে, রেলকে বেসরকারীকরণ থেকে আমরা বাঁচাতে পারবো। এই পাশাপাশি আমরা অবশ্যই এই রেল শ্রমিকের বিভিন্ন ব্যাপক সংখ্যক রেল কর্মচারী তথা কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে যে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে দেওয়া হয়েছে এনপিএস তথা ইউপিএস এর নাম করে, তাদেরকে আমরা সবাইকেই নিশ্চয়ই পুরনো পেনশন স্কিমের আওতায় ফিরিয়ে আনতে পারবো, সেই কনফিডেন্স আমাদের ছিল এবং সেভাবেই রেল শ্রমিকরা আমাদের সাড়া দিয়েছিল। তাই আমাদের অবশ্যই এবারে 35%-এর উপরে ভোট পাওয়া উচিত ছিল। যাই হোক, আমি শুনেছি আপনারা নাকি এর বিরুদ্ধে, যে আপনাদের বিরুদ্ধে কোনো একটা বিশাল ষড়যন্ত্র প্রশাসনিক লেভেলে হয়েছে, তার বিরুদ্ধে আপনারা কি করছেন? মানে আপনারা কি অলরেডি এই নিয়ে কোনো লড়াই আন্দোলন করছেন বা সেরকম জায়গায় কোনো প্রতিবাদ আপনারা রাখছেন, যাতে আগামী ভবিষ্যতেও তো আপনাদের সঙ্গে এরকম হতে পারে? এবং আপনাদের সপক্ষে যারা ছিলেন তারা কি ভাববেন যে যারা এক সময় 12% ভোট পেল, হঠাৎ কি করে 6% ভোটে নেমে আসলো? তাছাড়া আপনাদের এবার আমি দেখেছি আপনাদের প্রচার দুর্দান্ত হয়েছিল। আপনাদের যে সংগঠনের যে সভাপতি শ্রীমতী দোলা সেন দারুণভাবে আপনাদের নিয়ে লড়াই আন্দোলন করেছেন এবং প্রশাসনও আমি দেখেছি আপনাদের নিয়ে বেশ চিন্তিত ছিল যে এবার বুঝি আপনাদের রেকগনিশন হবে। এবং শ্রমিকরা যারা রেল শ্রমিক ছিলেন তারাও কিন্তু একটা, আমি দেখেছি তাদের মধ্যে একটা উন্মাদনা ছিল, একটা আশার আলো তারা দেখেছিলেন যে আগামী ইস্টার্ন রেলে তৃণমূল মেন্স কংগ্রেস আসতে চলেছে ইস্টার্ন রেলওয়ে। এই নিয়ে আপনারা হতাশ হয়েছেন জানি, তো সেই হতাশাকে কাটিয়ে আপনারা কিছু করছেন? আমি নিশ্চয়ই বিস্তারিতভাবে বলবো। আমরা আবার বলছি, ভোটটা কেন্দ্রীয় স্তরে রেল মন্ত্রক থেকে এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশে সমস্ত ভোট প্রক্রিয়াটাকে দুর্নীতির আশ্রয় নিয়ে সমস্ত ভোটটাকে লুট করা হয়েছে, ব্যালট বক্স লুট হয়েছে। কিভাবে আমাদের আমরা হারিনি, আমাদের হারিয়ে দেয়া হয়েছে। যে রেজাল্টটা এসছে, এই রেজাল্টটা ফ্যাব্রিকেটেড অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড। রেল রেজাল্টটাকে সাজিয়ে দিয়েছে। রেলের দুর্নীতির মূল জায়গা সেটা হচ্ছে এখানে ভোটের যে কাউন্টিং, রেল নিয়ম করেছে যে সমস্ত ব্যালট মিশিয়ে কাউন্টিং হবে, অর্থাৎ ভোটে হয়ে যাবার পরে ব্যালটগুলো মিশিয়ে দিয়ে
তারপরে কাউন্টিং হবে। কোথা থেকে কি রেজাল্ট আসলো সেটা রেল শ্রমিকরা জানতে পারবে না। আমরা জানতাম এইখান থেকেই ভোটের দুর্নীতির বীজটা পোঁতা আছে। এই ভোটে এই দুর্নীতির বীজটা পোঁতা আছে বলেই এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম। আমরা গত জানুয়ারি 2024-এ রেলের কাছে অবজেকশন দিয়েছিলাম। রেল অবজেকশন চেয়েছিল যে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের যদি ওই ড্রাফট মডালিটিস এর এগেনস্টে 2019-এ যে মডালিটিস বের করেছিল সেই ড্রাফট মডালিটিস এগেনস্টে যদি কারো কোনো বক্তব্য থাকে সেটা রেলকে জানানোর জন্য আমরা তার এগেনস্টে বলেছিলাম যে আমরা কি কি চেঞ্জ সেখানে চাই। তার ভিত্তিতে 11 জুলাই 2024 রেল বোর্ড আমাদের ডেকেছিল আমাদের বক্তব্য শোনার জন্য। সেখানে আমাদের মাননীয় সভানেত্রী সাংসদ দোলা সেন, আমার সাধারণ সম্পাদক বিজয় বাহাদুর সিং এবং আমি নিজে জয়েন্ট সেক্রেটারি অতনু রায় রেল বোর্ডের সঙ্গে মিট করি। আমাদের বিভিন্ন দাবি দাওয়া সেখানে আমরা রাখি। সর্বশেষ যে দাবিটাকে আমরা চেয়েছিলাম, আমরা বলেছিলাম যে ভোটের কাউন্টিংটা রেজাল্টটা যেন বুথ ওয়াইজ বেরোয়, বুথ ওয়াইজ কাউন্টিং যেন হয়। কারণ বুথ ওয়াইজ কাউন্টিংটা হওয়া এই কারণেই দরকার, আপনারা জানেন এটা আমাদের জানার অধিকারের মধ্যে পড়ছে, এটা একটা স্টাফের রাইট টু ইনফরমেশনের মধ্যে পড়ছে। সে যে যেখানে ভোট দিচ্ছে সেখানে কোন দল কতটা ভোট পেল সেটা কিন্তু জানার অধিকার সবার আছে। সার্বিকভাবে আমরা সবাই জানি বিভিন্ন বুথের রেজাল্ট যোগ করে সার্বিকভাবে রেজাল্টটা বেরোয়, কিন্তু এনারা বললেন যে না, এনারা বুথ ওয়াইজ কাউন্টিং করতে দেবেন না। আপনারা জানেন সাধারণ নির্বাচন, যে সাধারণ নির্বাচন হোক, সেটা পার্লামেন্ট হোক, অ্যাসেম্বলি হোক, পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যালিটি হোক, যে স্তরেরই ইলেকশন হোক, রেজাল্ট সার্বিকভাবে বেরোলেও বুথ ওয়াইজ কাউন্টিং হয়। বুথ ওয়াইজ রেজাল্ট কিন্তু আমরা জানতে পারি। কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় চলে আসতে পারে, কিন্তু সে কোন কোন বুথে হেরেছে অথবা কোন কোন বুথে জিতেছে অথবা বিরোধী দল কোন কোন বুথে লিড নিয়েছে এটা কিন্তু সবাই জানতে পারে। একমাত্র রেল তারা ভোট দিল, বিভিন্ন প্রচুর বুথ আমাদের এখানে তৈরি হয়েছে, সেই বুথের আজকে ইস্টার্ন রেল জুড়ে শতাধিক বুথ। তো সেখানে মানুষের জানার অধিকার ছিল যে আজিমগঞ্জে যে স্টাফটা ভোট দিয়েছে সেখানে কে জিতেছে, মানুষের জানার অধিকার ছিল রামপুরহাটে যে স্টাফটা ভোট দিয়েছে সে রামপুরহাটে বুথ থেকে কে জিতেছে, রানাঘাটে যে বুথে যে স্টাফটা ভোট দিয়েছে তার জানার অধিকার ছিল ওই বুথটা থেকে কোন দল জিতেছে। কিন্তু আমরা সেই 11 জুলাই বলেছিলাম যে এটা মানুষের জানার অধিকারের মধ্যে পড়ে, প্রশাসনেরও জানা দরকার কোন জায়গায় কোন দলের বল কতটা আছে। কিন্তু এনারা বলেছিলেন যে না, সেটা হবে না, এনারা মিলিয়ে মিশিয়ে নির্বাচন করবেন, মিলিয়ে মিশিয়ে ভোট ডিক্লেয়ার করবেন, রেজাল্ট ডিক্লেয়ার করবেন, তাতে নাকি ল অ্যান্ড অর্ডার প্রবলেম হবে। বন্ধু, আমরা আবার বলছি, এই মিলিয়ে মিশিয়ে ভোট করার মধ্যে দিয়েই যাবতীয় দুর্নীতির পরিকল্পনা রেলে ছিল এবং আছে। আপনারা খেয়াল করে দেখুন, এই রেল শিল্পেই কিন্তু বিভিন্ন কোঅপারেটিভ ইলেকশন হয়, কোঅপারেটিভ ব্যাংকগুলো ইলেকশন হয়, যেগুলো রেল পরিচালিত যে সমস্ত কোঅপারেটিভ গুলো আছে সেইগুলো কিন্তু নির্বাচন আমাদের এখানে হয়। এইখানে ইসিসিএস বলুন, জেসিসিএস বলুন, এই যে আমাদের বিভিন্ন কোঅপারেটিভ আছে, সেই কোঅপারেটিভ নির্বাচনগুলো যখন হয় সেটা কিন্তু রেল নিজে কন্ডাক্ট করে। সেখানেও কিন্তু এই যারা ট্রেড ইউনিয়ন গুলো আছে তাদেরই প্যানেল, তাদের সিম্বল থাকে না, কিন্তু তাদেরই প্যানেল সেখানে নির্বাচনে অংশগ্রহণ করে। সেখানে রেল নির্বাচন করে সেদিন যেখানে ভোট হয় সেখানেই কাউন্টিং হয় এবং নির্বাচিত আপনার কে সেখানে জিতলো কে হারলো সেই রেজাল্ট ডিক্লেয়ার হয়। তাহলে সেক্ষেত্রে যেই রেলের কোঅপারেটিভ ইলেকশন সেটা যদি রেল বুথ ওয়াইজ কাউন্টিং ইলেকশন করে বুথ ওয়াইজ কাউন্টিং করতে পারে, দিনের দিন কাউন্টিং করতে পারে, সেখানে যদি কোনো ল অ্যান্ড অর্ডার প্রবলেম না হয়, তাহলে এখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম হওয়ার সুযোগটা কোথায় রয়েছে? কোথায় ল অ্যান্ড অর্ডারের প্রবলেমটা হতে পারে? যেখানে দাঁড়িয়ে আপনারা দেখলাম যে প্রতিটা বুথে সিসিটিভি রয়েছে, প্রতিটা বুথে আরপিএফ পোস্টিং রয়েছে, প্রতিটা বুথে পোলিং পার্সোনেল রয়েছে, প্রতিটা বুথে যারা ইলেকশনে অংশগ্রহণ করেছে তাদের পোলিং এজেন্টও রয়েছে, অর্থাৎ ফুল সিকিউরিটির মধ্যে যেখানে ইলেকশন হচ্ছে। তাহলে বুথ ওয়াইজ কাউন্টিং করতে অসুবিধাটা কোথায় ছিল? বুথ ওয়াইজ কাউন্টিং রেল করেনি, তার কারণ হচ্ছে রেল দুর্নীতি করতে চায়, রেল লুকোতে চায়, তাই বুথ ওয়াইজ কাউন্টিং না করে এখান থেকে এই জায়গাটাকে অ্যাভয়েড করেছে। এছাড়া রেলের যে মডালিটিস তৈরি হয়েছিল, এখানে রেলে বলা ছিল, প্রথমত তারা বলেছে তারা মিলিয়ে মিশিয়ে কাউন্টিং করবে, 1। 2 নম্বর, রেলে এখানে বলা ছিল যে যেখানে যেখানে স্ট্রং রুম হবে সেই স্ট্রং রুমটা অবশ্যই আমাদের যারা কন্টেস্টিং ট্রেড ইউনিয়ন তাদেরকে জানাতে হবে কোথায় কোথায় স্ট্রং রুম হচ্ছে, কন্টেস্টিং ট্রেড ইউনিয়নকে জানাতে হবে। আমাদের রেলে এই মডালিটিসের মধ্যে 17 নম্বর ধারায় সেটা বলা আছে, জানাতে হবে। তা বন্ধু, আজ পর্যন্ত অফিসিয়ালি
এই রেল এত বড় ইলেকশন কন্ডাক্ট করে ফেললো, কোথায় কোথায় স্ট্রং রুম হয়েছে আমাদের অফিসিয়ালি জানায়নি। আনঅফিসিয়ালি আমরা জেনে গেছি যে ডিভিশনাল হেডকোয়ার্টার, 4টে যে হেডকোয়ার্টার, সেখানে একটা করে স্ট্রং রুম হচ্ছে, সেন্ট্রাল স্ট্রং রুম হচ্ছে। সেটা হাওড়া, শিয়ালদা, মালদা এবং আসানসোলে ডিআরএম বিল্ডিং এ একটা করে স্ট্রং রুম হচ্ছে। কিন্তু আমরা পরে ইলেকশন যখন কন্ডাক্টেড হলো তখন দেখলাম প্রচুর অযাচিত ভাবে, উইদাউট এনি ইনফরমেশন, প্রচুর আনলিমিটেড এরা স্ট্রং রুম খুলে ফেলেছে জায়গায় জায়গায়, যার কোনো ইনফরমেশন, যেটা এখনো পর্যন্ত যার টোটাল ইনফরমেশন আমাদের কাছে নেই, যে কতগুলো স্ট্রং রুম রেল খুলেছে, সেগুলোর কি সিকিউরিটি ছিল, সেখানে কোন সিসিটিভি ছিল, সেখানে কি পাহারা ছিল। আমরা খবর নিয়ে দেখতে পাচ্ছি কোথাও সেশন সুপারিনটেন্ডেন্টের ঘরে ব্যালট বক্স রেখে দেওয়া হয়েছে, কোথাও সেকশন ইঞ্জিনিয়ারের ঘরে ব্যালট বক্স রেখে দেওয়া হয়েছে, কোথাও বুকিং ক্লার্কের ঘরে টিকিট কাউন্টারের মধ্যে স্ট্রং ব্যালট বক্স রেখে দেওয়া হয়েছে, এবং সেখানে কোনো সিকিউরিটি নেই, কারোর প্রেজেন্স নেই। আমরা ধারণা এই যে লুকোছাপা, এই যে রেলের প্রবৃত্তি, যে স্ট্রং রুম গুলো লুকিয়ে রাখা, উইদাউট এনি ইনফরমেশন স্ট্রং রুম, টেম্পোরারি স্ট্রং রুম বিল্ড আপ করা, এটার মধ্যে দিয়েই দুর্নীতি রয়েছে। এবং আমার ধারণা এই সমস্ত স্ট্রং রুম থেকেই ব্যালট বক্স লুট হয়েছে, ভোট লুট হয়েছে। পাশাপাশি বলা ছিল যে এই স্ট্রং রুম থেকে, অর্থাৎ পোলিং স্টেশন থেকে স্ট্রং রুমে যে ব্যালট বক্স গুলো যাবে, অথবা সেই টেম্পোরারি স্ট্রং রুম থেকে এই সেন্ট্রাল স্ট্রং রুমে যে ব্যালট বক্স গুলো আসছে, এই ট্রান্সপোর্টেশনটাও কিন্তু আমাদের জানাতে হবে। মডেলিটিসের মধ্যেই বলা আছে, 18 নম্বর পয়েন্টে বলা আছে যে এই ট্রান্সপোর্টেশনটা কিন্তু আমাদের জানাতে হবে। দুঃখের বিষয় আমাদের কোনো জানানো নেই। মডেলিটিতে বলা আছে যে ট্রান্সপোর্টেশনটা জানাতে হবে, দরকার হলে কন্টেস্টিং ট্রেডমিউনিয়ন সেটাকে অ্যাকম্পানি করতে পারে। আপনারা খেয়াল করে দেখুন, 4 তারিখে ভোট হয়েছে, 5 তারিখে ভোট হয়েছে, 6 তারিখে ভোট হয়েছে। তাহলে যেগুলো সেন্ট্রাল স্ট্রং রুম, অর্থাৎ হাওড়া, শিয়ালদা, মালদা, আসানসোলে যেগুলো ডিআরএম বিল্ডিং এ যে স্ট্রং রুম গুলো হয়েছে, সেন্ট্রাল স্ট্রং রুম, তার সারাউন্ডিং 5 কিলোমিটারের মধ্যে যে বুথ গুলো ছিল, সেখান থেকে প্রতিদিন ব্যালট বক্স গুলো সেন্ট্রাল স্ট্রং রুমে ঢুকেছে। অর্থাৎ 4 তারিখে ভোট হয়েছে, এই হাওড়া কারশেডের বুকে ভোট হয়েছে, এটা ডিআরএম বিল্ডিং এর কাছে 4 তারিখে ব্যালট বক্স সেন্ট্রাল স্ট্রং রুমে ঢুকেছে, 5 তারিখে সেন্ট্রাল স্ট্রং রুমে ঢুকেছে, 6 তারিখে সেন্ট্রাল স্ট্রং রুমে ঢুকেছে, এই যে চলছে। কিন্তু যেগুলো টেম্পোরারি বুথ, সেখানে আবার কি হয়েছে যে অযাচিত ভাবে, অজানা ভাবে বিভিন্ন জায়গায় যে টেম্পোরারি বুথ গুলো হয়েছে, সেখানে কিন্তু পোলিং স্টেশন থেকে প্রতিদিন ব্যালট বক্স গুলো সেই টেম্পোরারি বুথে গিয়ে ঢুকেছে। সেই টেম্পোরারি বুথে 4 তারিখে ঢুকেছে, 5 তারিখে ঢুকেছে, 6 তারিখে ঢুকেছে। আবার 7 তারিখে অথবা 6 তারিখ রাত্রিবেলায় সেই ব্যালট বক্স গুলো, ওই যে প্রান্তিক যে ব্যালট বক্স গুলো, বুথ গুলো তৈরি হয়েছে বিভিন্ন প্রান্তে, সেই প্রান্ত থেকে যে ব্যালট বক্স গুলো বিভিন্ন ট্রান্সপোর্টেশনের মধ্যে দিয়ে সেন্ট্রাল স্ট্রং রুমে এসছে। প্লেনে এসছে, না ট্রেনে এসছে, না গাড়িতে এসছে, না এই কাঁধে করে এসছে, কোনো ইনফরমেশন কিন্তু আমাদের কাছে নেই, যেটা মডেলিটিসের মধ্যে ছিল যে জানাতে হবে। বন্ধু, তার মানে আমরা কি দেখলাম? প্রথমত মডেলিটিসটাই হচ্ছে ম্যালাসিয়াস, মডেলিটিসের মধ্যেই দুর্নীতি, ডিসক্রিমিনেশন ঢুকে আছে। মডেলিটিসটাই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভোটটা লুট করা যায়। তারপরেও যে মডেলিটিসটা লেখা হলো সেটাও রেলের প্রশাসন মানল না। আজ পর্যন্ত কোথায় কোথায় স্ট্রং রুম হয়েছে আমরা জানি না, কি পদ্ধতিতে ব্যালট বক্স গুলো সেন্ট্রাল স্ট্রং রুমে এসছে সেটা আমাদের জানা নেই। আমরা যেটা জানি, স্ট্রং রুম বলতে কি বোঝায়? ভোট হলো, ব্যালট বক্স ঢুকে গেল, সিল হলো এবং কাউন্টিং এর আগে খোলা হলো, এটাকে বলে স্ট্রং রুম। কিন্তু অফিসিয়াল হিসেবে যেহেতু এখানে 3 দিন ধরে ভোট হয়েছে, যে স্ট্রং রুমে, সেটা সেন্ট্রাল স্ট্রং রুম হোক অথবা টেম্পোরারি স্ট্রং রুম হোক, যেগুলো হয়েছে সেই স্ট্রং রুমে আমাদের, আপনারা সবাই জানেন যেভাবে ভোটটা হয়েছে, তাই 4 তারিখে সেখানে ব্যালট বক্স ঢুকেছে, খুলেছে, স্ট্রং রুম খুলেছে, ব্যালট বক্স ঢুকেছে, তালা পড়েছে। আবার 5 তারিখে খুলেছে, আবার ব্যালট বক্স ঢুকেছে, আবার তালা পড়েছে। আবার 6 তারিখে খুলেছে, আবার ব্যালট বক্স ঢুকেছে, আবার তালা পড়েছে। আবার 7 তারিখে সেই জায়গাটা খুলে সেখান থেকে ব্যালট বক্স গুলো নিয়ে এসে আবার সেন্ট্রাল স্ট্রং রুমে ঢুকেছে, খুলেছে, বন্ধ হয়েছে। যে স্ট্রং রুম 4 বার থেকে 5 বার খোলা এবং বন্ধ হয় কন্টেস্টিং ট্রেড ইউনিয়নের অজ্ঞাতে, জ্ঞাতে হোক অজ্ঞাতে হোক, যে স্ট্রং রুম 4 থেকে 5 বার খোলা অথবা বন্ধ হয়, সেটাকে স্ট্রং রুম বলা যাবে না স্টোর রুম বলা যাবে? স্ট্রং রুমের স্যানিটিটাই নষ্ট হয়ে গেছে যদি এক স্ট্রং রুমকে একাধিকবার খোলা এবং বন্ধ করা হয়। তাই আমরা মনে করি এই স্ট্রং রুম যে বিভিন্ন লুকিয়ে লুকিয়ে রেল যে স্ট্রং রুম গুলো খুলে রেখেছে আমাদের অজান্তে, সেইখানেই এই যাবতীয় ব্যালট বক্স গুলো চেঞ্জ হয়েছে। পাশাপাশি এই যে আপনাদের বলছিলাম, যদি যেখানে ভোট হয়েছে সেখানেই আজকে যে স্ট্রং রুম গুলো তৈরি হয়েছে সেখানে কোনো প্রোটেকশন ছিল না, কিন্তু যেখানে ভোট হয়েছে সেখানে সিসিটিভি লাগানো ছিল, সেখানে আরপিএফ ছিল, সেখানে পোলিং পার্সোনাল ছিল, সেখানে পোলিং এজেন্ট ছিল। যদি ব্যালট বক্স গুলো সেখানেই রেখে দেওয়া হতো,
যেখানে ভোট হচ্ছে সেখানেই রেখে দেওয়া হতো, তাহলে কিন্তু অনেক বেশি সিকিউর কন্ডিশনে থাকতো। সবচেয়ে বড় ব্যাপার দেখুন, যদি সেখান থেকে ভোট হয়ে যাওয়ার পরে সেখান থেকেই কাউন্টিং হতো, তাহলে এই মাল্টি স্ট্রং রুম খুলতে হতো না। আজকে ব্যাপক খরচা করে, বিপুল খরচা করে সেন্ট্রাল স্ট্রং রুম, সেখানে প্রোটেকশনের ব্যবস্থা এবং অযাচিতভাবে বিভিন্ন মাল্টি স্ট্রং রুম, এসএস এর ঘরে, বুকিং ক্লার্কের ঘরে, সেশন সুপারিনের, আপনার সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারের ঘরে, এই যে উইদাউট এনি প্রোটেকশন অযত্নে যে মালগুলো পড়ে থাকলো, এই স্ট্রং রুমগুলোরও দরকার ছিল না, যদি এই যেখানে ভোট হয়েছে সেখানেই কাউন্টিং হতো। সবচেয়ে বড় কথা, রেলে এই অভ্যাসটা আছে। রেলে কিন্তু বিভিন্ন কোঅপারেটিভ ইলেকশনে রেল যেখানে কাউন্টিং করে, যেখানে ভোট করে সেখানেই কাউন্টিং করে। তাহলে এক্ষেত্রে কেন এই লুকোচাপা, কেন যেখানে ভোট হচ্ছে সেখানে কাউন্টিং না করে এই মাল্টি স্ট্রং রুম গুলো খোলা হলো, যেখানে আমাদের না জানিয়ে, আমাদের মতো সংগঠনকে না জানিয়ে আমরা যেখানে ইলেকশনে লড়ছি, আমাদের অন্ধকারে রেখে যে স্ট্রং রুম গুলো খোলা হয়েছে, এইখান থেকেই আমরা মনে করি ব্যালট বক্স চেঞ্জ করা হয়েছে এবং দুর্নীতি হয়েছে। তার বিরুদ্ধে কি আপনারা কোনো আইনি সহায়তা বা ন্যায়ালয়ের কাছে যাবেন, যাতে আপনারা এটা প্রমাণ করতে পারে যে প্রশাসন আপনাদের হারিয়ে দিয়েছে, বা বিভিন্ন প্রমাণ সংগ্রহ করে আপনারা কি রেল শ্রমিকদের কাছে সেই বার্তাটা রাখবেন যে আমরা এর বিরুদ্ধে আইনি সহায়তা দিচ্ছি বা আইনের দ্বারস্থ হচ্ছি, যাতে আমরা প্রমাণ করে দেবো, চেষ্টা অন্তত করবেন যে হ্যাঁ আপনাদের বিরুদ্ধে একটা প্রশাসনিক লেভেলে বা খুব উচ্চ স্তরের একটা ষড়যন্ত্র হয়েছে। আমরা অবশ্যই আইনি ব্যবস্থা নিয়েছি, সেই বিষয়ে আমি পরে আসছি, কিন্তু আমার মনে করি এটা আমার দায়িত্ব আমাদের কর্মী ভাইদের যারা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং আমাদের বিরোধী পক্ষ যারা উল্লাস করছেন তাদের কাছে জানান দেয়া যে ভোটে চুরিটা কিভাবে হয়েছে। নক্কারজনক ভাবে, নগ্ন ভাবে রেল এখানে চুরি করেছে এই দুটো সংগঠনকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। কিভাবে চুরি করেছে এত অবধি বললাম, পরে দেখুন যে কোনো সাধারণ নির্বাচনে আপনারা জানেন যে একটা ব্যালট পেপার অ্যাকাউন্ট তৈরি হয়, যেখানে ভোট হয়, ভোট হয়ে গেলে যিনি পোলিং অফিসার থাকেন তিনি একটা হিসেব দেবেন যে আজকের দিনে দাঁড়িয়ে এতগুলো ব্যালট পেপার ইউজ হয়েছে, তার মধ্যে এতগুলো ভোট পড়েছে, মানে এতগুলো ব্যবহার হয়েছে, এতগুলো অব্যবহৃত আছে, অতএব আজকে এত ব্যালট পেপারের মধ্যে কতগুলো টার্ন আউট হলো, পার্সেন্টেজ কি থাকলো, ইত্যাদি ইত্যাদি একটা অ্যাকাউন্ট তৈরি হয়। এই অ্যাকাউন্ট ছাড়া কোনো নির্বাচন হতে পারে না। যে কোনো সাধারণ নির্বাচনের ক্ষেত্রে এই ব্যালট পেপার অ্যাকাউন্টটা হচ্ছে ম্যান্ডেটরি। অথচ আমাদের রেলেতে যে মডালিটিস তৈরি করে রেখে দেওয়া আছে তাতে বলা আছে এই ব্যালট পেপার অ্যাকাউন্টটা তৈরি হবে শুধু প্রশাসনিক স্তরে, অর্থাৎ পোলিং এজেন্ট ব্যালট পেপার অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেই ব্যালট পেপার অ্যাকাউন্টটা শুধু প্রিসাইডিং অফিসারকে পাঠিয়ে দেবেন, আমাদের পোলিং এজেন্টদের দেয়া হবে না। খেয়াল করুন, যদি প্রপার ব্যালট পেপার অ্যাকাউন্টই না থাকে, কাউন্টিং এর সময় আমি ব্যালট বক্সের সঙ্গে ভোটটা মেলাবো কি করে? কারণ সেখানে তো আবার মিলিয়ে মিশিয়ে কাউন্টিং হচ্ছে। একটা ব্যালট বক্স থেকে ওনারা দেখিয়ে দিলেন যে এতগুলো ভোট আছে, আমাদের হিসেবটাই তো আমার কাছে নেই, প্রশাসন যা বলছে সেটাই আমাকে মানতে হচ্ছে, কারণ আমার কাছে কোনো ব্যালট পেপার অ্যাকাউন্ট নেই। সবচেয়ে বড় কথা, আমাদের যারা পোলিং এজেন্ট ছিলেন তারা যখন ভেতরে ঢুকেছেন তাদেরকে মোবাইল পর্যন্ত অ্যালাউ করা হয়নি, যে ব্যালট পেপার অ্যাকাউন্টটা তৈরি হয়েছে তার যেটা ছবি তুলবে সেটুকুও পর্যন্ত অ্যালাউড ছিল না। তো সেখানে দাঁড়িয়ে আপনারা বলুন যে কেন মডালিটিসের মধ্যে এরকম একটা সিদ্ধান্ত থাকবে যে ব্যালট পেপার অ্যাকাউন্ট পোলিং এজেন্টদের দেওয়া হবে না, কন্টেস্টিং ট্রেড ইউনিয়নকে দেওয়া হবে না, শুধু প্রশাসনিক স্তরে সীমাবদ্ধ রাখা হবে। কারণ এখান থেকেও ওই দুর্নীতি করার বীজটা বপন করে রাখা হয়েছে। এই যে গোপন করার প্রবণতা, কারণ ভোটে দুর্নীতি করবে তাই গোপন করার প্রবণতা। মজার ব্যাপার খেয়াল করুন, আমরা যেদিনকে এরপরে সর্বোপরি আমরা জানলাম না যে 4, 5, 6 ইলেকশন হয়ে গেল এবং মাল্টি টাইমস আমরা দেখছি মাল্টি স্ট্রং রুম এবং সেগুলো মাল্টি টাইমস ওপেন অ্যান্ড ক্লোজড হচ্ছে। তাই আমরা এখন থেকে এটাকে স্ট্রং রুম না বলে স্টোর রুম বলছি। এই যে মাল্টি স্টোর রুম হলো, আলটিমেটলি ভোটটা শেষ হলো 6 তারিখে। যদি আমি ধরে নেই এই রিমোট এরিয়া থেকে যে ব্যালট পেপারগুলো সেগুলো 7 তারিখে ঢুকে গেল, তাহলে 6 তারিখে ভোট শেষ হয়ে যাবার পরেও 7 তারিখটা যদি বাদও দিই, কেন 12 তারিখে কাউন্টিং? যেখানে সাধারণ নির্বাচনের ক্ষেত্রে দেখা যায় যে একদিন পরে অনেক সময় মাল্টি ভোট যদি না হয়, সেখানে দাঁড়িয়ে আপনাদের কত সংখ্যক কর্মচারী আছে। ইস্টার্ন রেলেতে 90,000 ভোট হয়েছে, আরও 90,000 ভোট হয়েছে। আপনি যদি আমাদের 17টা জোন একসঙ্গে ধরে নেন, 17 লক্ষ, সেখানে আলাদা আলাদা জোন ওয়াইজ ভোট হয়েছে, তাহলে কেন এই ভোটটা কাউন্ট করার জন্য 6টা দিন রেখে দিয়েছিল? কারণ আমরা মনে করি 6 দিনের মধ্যে সমস্ত ব্যালট পেপার চেঞ্জ হয়েছে। মজার ব্যাপার, আমাদের এখানে যে ব্যালট পেপারগুলো ছিল সেই ব্যালট পেপারগুলোর দুটো পার্ট, একটা হচ্ছে কাউন্টার পার্ট, একটা হচ্ছে ভোটিং পার্ট। এবং এই কাউন্টার পার্টে সিরিয়াল নাম্বার আছে, যেখানে ভোটিং পার্ট, যেখানে দলগুলো সিম্বল আছে, সেখানে কিন্তু কোনো সিরিয়াল নাম্বার নেই।
তাহলে বন্ধু আপনারা খেয়াল করুন, দুর্নীতি করার জন্য রেল এবং এই দুটো সংগঠন চাইলেই, এবং যেটা আমাদের ধারণা যেটাই হয়েছে, এই যে ভোটিং পার্টের লক্ষ লক্ষ ব্যালট এরা বাইরে ছাপিয়ে নিয়েছে, লক্ষ লক্ষ ব্যালট। কারণ সেখানে তো কোনো সেখানে যেহেতু কোনো সিরিয়াল নাম্বার নেই, তাই আমার বাইরে থেকে ব্যালট পেপার ছাপিয়ে নিতে কোনো আমার অসুবিধা নেই। এবং এই ছাপিয়ে নিয়ে এই যে স্ট্রং রুম নিয়ে লুকোছাপা, কন্টেস্টিং ট্রেড ইউনিয়নের অজান্তে লুকিয়ে লুকিয়ে যে স্ট্রং রুম গুলো খুলেছে, যেটা মাল্টি টাইমস খোলা এবং বন্ধ হয়েছে, সেখানে বসে এই 6 দিন ধরে এই ব্যালট পেপার গুলো খালি চেঞ্জ হয়ে গেছে। ব্যালট পেপার চেঞ্জ হয়েছে, যেগুলো বাইরে থেকে যে ব্যালট পেপার গুলো তৈরি করা হয়েছে, এবং সেখানে কংগ্রেস ইউনিয়ন এবং মেন্স ইউনিয়নকে ছাপ মেরে সেই ব্যালট পেপার গুলো ভরা হয়েছে। আমার ধারণা 2-4টে ব্যালট বক্স রেখে দিয়ে এই যে রেজাল্টটা আমরা 6% করে আমরা পেয়েছি, সেটা খুব বেশি হলে 4টে থেকে 5টা ব্যালট বক্সের রেজাল্ট। বাকি ব্যালট বক্স গুলোতে সমস্ত ব্যালট পেপার ফেলে দিয়ে 50% কংগ্রেস ইউনিয়ন, 50% মেন্স ইউনিয়নের ব্যালট ভরে দেওয়া হয়েছে। তাই আপনি রেজাল্টটা দেখবেন সাজানো গোছানো। বাকি 3টে সংগঠন যারা ইলেকশনে লড়েছে, সেটা ইস্টার্ন তৃণমূল কংগ্রেস হোক, পিআরকেএস হোক, ইস্টার্ন এমপ্লয়িজ ইউনিয়ন হোক, এরা মোরাললেস 6% মতন ভোট পেয়েছে। আর এই দুটো সংগঠন অলমোস্ট ইকুয়াল ভোট পেয়েছে, মাত্র 1400 ভোটের ডিফারেন্স। এই আপনি যদি রেজাল্টের দিকে তাকিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা সম্পূর্ণ একটা ফ্যাব্রিকেটেড রেজাল্ট। এরপরে কাউন্টিং যখন হলো, আমরা কাউন্টিং করতে গিয়ে দেখলাম যে মজার ব্যাপার, অনেক ব্যালট পেপার সেখানে দেখা যাচ্ছে কাউন্টার ফয়েল সমেত লাগানো রয়েছে। অর্থাৎ ব্যালট পেপারের সঙ্গে যেটা কাউন্টার ফয়েলটা বাদ দিয়ে শুধু ব্যালট পেপারটা, শুধু ভোটিং পার্টটা থাকার কথা, দেখা যাচ্ছে ভোটিং পার্টের সঙ্গে কাউন্টার পার্টটাও লেগে রয়েছে। আশ্চর্য ব্যাপার। দ্বিতীয় যে ব্যাপারটা আমরা দেখলাম, আমরা পয়েন্ট আউটও করেছি এই ব্যাপারগুলো, সেটা কিভাবে আমাদের প্রতিহত করা হয়েছে, কিভাবে সে রিজেক্টেড হয়ে গেছে আমাদের অবজেকশনটা, সেটা নিয়ে পরে বলছি। আরেকটা যেটা আমরা দেখলাম, সেখানে দেখা যাচ্ছে যে ভোটিং পার্টে একই পোলিং অফিসারের সিগনেচার। আমরা বলে রাখি, কথা ছিল যে যিনি পোলিং অফিসার থাকবেন তিনি যখন ব্যালট পেপার ইস্যু করবেন, সেই ব্যালট পেপারের পেছনে একটা করে সিগনেচার করবেন, ভোটিং পার্টের পেছনে একটা করে সিগনেচার করবেন। পরবর্তীকালে জানি না কি করে সিদ্ধান্ত চেঞ্জ হলো, কিন্তু দেখা যাচ্ছে অনেকে পেছনে করেছেন, অনেকে ওপর দিকেও করেছেন, কোন চেপে ওপর দিকেও করেছেন অনেক পোলিং অফিসার সিগনেচার। কিন্তু আমাদের এখানে মডারেটরদের মধ্যে বলা আছে যে ম্যাক্সিমাম একটা বুথ 900 বেশি যেন কোথাও ভোটার না থাকে। তাই 900 ভোট কোনো বুথে পোলিং হয়নি, তবুও যদি আমি ধরে নিই যে 900টা ভোট পোলিং হয়েছে, তাহলে ম্যাক্স টু ম্যাক্সিমাম 900টা ব্যালট পেপারে একই লোকের সিগনেচার থাকতে পারে। কিন্তু আমরা কাউন্টিং করতে গিয়ে দেখছি 1500 হোক, 2000 হোক, 3000 হোক, একই লোকের সিগনেচার, আইডেন্টিক্যাল সিগনেচার, যেটা নেক্সট টু ইম্পসিবল। কি করে হতে পারে? আমাদের কাউন্টিং এজেন্ট এরা কিন্তু প্রোটেস্ট করেছিলেন, পোলিং অফিসারের কাছে, প্রিসাইডিং অফিসারের কাছে প্রোটেস্ট করেছিলেন, বলেছিলেন যে স্যার একই লোকের সিগনেচার কি করে এত আসছে, যেখানে মিলিয়ে মিশিয়ে কাউন্টিং হচ্ছে, ব্যালট পেপার যেখানে মিশিয়ে দেওয়া হয়েছে, সেখানে একই লোকের সিগনেচার এখানে কি করে আসতে পারে? খুব বেশি হলে 900টা লোক সিগনেচার একরকম হতে পারে, তাও হতে পারে না, যেহেতু এটা মিলিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে একটা টেবিলে 500 যদি 500 করে যে কাউন্টিং হচ্ছে, সব কটা বাঞ্চি দেখা যাচ্ছে একই লোকের সিগনেচার, এবং কাউন্টার পার্ট সমেত এই ব্যালট পেপার পাওয়া রয়েছে। মজার ব্যাপার, প্রোটেস্ট করা সত্ত্বেও যিনি প্রিসাইডিং অফিসার অর্থাৎ পোলিং অফিসার, তারা বলেছেন যে অবজেকশন ওভাররুলড, কারণ আপনারা ভুল দেখছেন, আপনারা বাজে কথা বলছেন, আপনারা সময় নষ্ট করছেন। আপনি বলবেন প্রোটেস্ট হলো না কেন? বন্ধু, এখানে প্রোটেস্ট করবে, কোথায় প্রোটেস্ট করবে? যে ছেলেটা কাউন্টিং এজেন্ট রয়েছে সে তো ওয়ার্কিং স্টাফ, বাইরে যে ইলেকশন হয় সেখানে যে কাউন্টিং এজেন্টরা থাকে, সে কিন্তু কোনো ডিএমজিএম এর আন্ডারে চাকরি করে না। সে একমাত্র তার লয়ালটি হচ্ছে সেই পোলিং পার্টিটার প্রতি, সে দলটার প্রতি, যে দলের কাউন্টিং এজেন্ট হয়ে সেখানে গেছে। কিন্তু এখানে আমরা যারা কর্মচারী, যারা চাকরি করি, আমাদের ক্ষমতা নেই প্রিসাইডিং অফিসার যিনি সিনিয়র ডিপিও অথবা পোলিং অফিসার যিনি একজন গ্রেডেড অফিসার, তাদের কাছে আমরা লাউডলি আমাদের অবজেকশন দিই, কারণ ডিএ রুলে আমরা আবদ্ধ। যে কোনো সময় প্রশাসনিক সিদ্ধান্ত আমাদের উপরে নেমে আসতে পারে, আমাদের চাকরি নিয়ে আমাদের দুশ্চিন্তা থেকে যায়, চাকরির অনিশ্চয়তায় পড়তে পারি, তাই আমরা ভয়ে আমাদের কাউন্টিং এজেন্টরা এর থেকে বেশি প্রোটেস্ট করে উঠতে পারেনি। কিন্তু মজার ব্যাপার, আপনারা চিন্তা করে দেখুন, মরালিটিস এর মধ্যে কোনো প্রভিশন রাখা হয়নি যে কাউন্টিং এর ক্ষেত্রে যদি কোনো ডিসক্রিমিনেন্সি ধরা পড়ে, কাউন্টিং এর ক্ষেত্রে যদি কোনো ইরেগুলারিটি ধরা পড়ে, সেটা যাতে পয়েন্ট আউট করার মতন একটা প্রভিশন তো থাকবে যে এই প্রফরমাতে এইভাবে আপনার অবজেকশনটা জানিয়ে রেল প্রশাসনের কাছে জমা করুন। কোনো প্রভিশন মডালিটিস এর মধ্যে রাখেনি। তারা মোবাইল নিয়ে ঢুকতে পারেনি, তারা এই প্রোটেস্টটাও রেজিস্টার করতে পারেনি। তাহলে আপনি চিন্তা করুন, আমার কাউন্টিং এ যদি কোনো প্রবলেম হয়, সেটাকে সেই অবজেকশনটা জানানোর প্রভিশন পর্যন্ত আমরা রাখিনি। মজার ব্যাপার,
এইভাবে রেলে যে দুর্নীতি করে একটা রেজাল্ট তৈরি করে দেওয়া হলো, তার কারণ আমরা মনে করি আপনারা জানেন ভালোভাবে, যেটা একদম শুরুতে বলেছিলাম, যে এই দুটো সংগঠন ৭৬ বছর ধরে রেল শিল্পে যাদেরকে রেল পুষে রেখেছে, যারা সম্পূর্ণভাবে রেল শিল্পে দালালি করছে, যারা রেল শ্রমিকের পিঠে ছুরি মারছে, পেটে ছুরি মারছে, আমরা দেখলাম যে যখন আজকের দিনে দাঁড়িয়ে আমাদের শ্রমিকদের সবচেয়ে বড় অসন্তোষের জায়গা, যে আমাদের শ্রমিকদের দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। কিছু সংখ্যক শ্রমিক তারা পুরনো পেনশন স্কিমে রয়েছেন, কিছু সংখ্যক শ্রমিক নিউ পেনশন স্কিমের মধ্যে রয়েছে। এর বিরুদ্ধে এবার পুরনো পেনশন স্কিমের মধ্যে দিয়ে যারা রিটায়ার করছেন তারা যে সিকিউর রিটায়ার লাইফটা লিড করছেন, নিউ পেনশন স্কিমের মধ্যে দিয়ে যারা রিটায়ার করছেন সম্পূর্ণ ইনসিকিউর একটা রিটায়ার লাইফ লিড করছেন। এই যে দু ধরনের শ্রমিকের মধ্যে এটা ভাগ করে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীর যে লড়াই, আপনারা জানেন একটা ন্যাশনাল মুভমেন্ট তৈরি হয়েছে, ন্যাশনাল মুভমেন্ট ফর ওল্ড পেনশন স্কিম, একটা যেটা কেন্দ্রীয় স্তরে তৈরি হয়েছে। বিজয় কুমার বন্ধুজি যেটা কেন্দ্রীয় স্তরে নেতৃত্ব দিচ্ছেন। আমরা দেখলাম যে ইলেকশনের আগে, গত আগস্টের আগে, যখন দিল্লি রামলীলা ময়দানে 10,000 কেন্দ্রীয় সরকারি কর্মচারী জড়ো হয়েছে এই ন্যাশনাল মুভমেন্টে পুরনো পেনশন স্কিমের দাবিতে, সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী যখন ক্ষিপ্ত, সেখানে আমরা দেখলাম রেলের এই দুই পোষা দালাল শ্রীগোপাল মিশ্র এআরএফ এর তরফ থেকে, রাঘবাইয়া এনএফ এর তরফ থেকে, এনারাও কিন্তু সেই ন্যাশনাল মুভমেন্টে জয়েন করলেন তাদের পতাকা নিয়ে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম যে আগস্ট মাসে হরিয়ানা এবং জম্মু কাশ্মীর ইলেকশনের আগে এই দুই দালালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ডেকে নিলেন। আমরা জানি না কি মালাই খাইয়ে দিলেন, এনারা বেরিয়ে আসলেন। যারা ওই পুরনো পেনশন স্কিমের দাবিতে সেই ন্যাশনাল মুভমেন্টে ছিলেন পতাকা নিয়ে, তারা বেরিয়ে আসলেন ইউনিফাইড পেনশন স্কিম নিয়ে। কত টাকা দালালি চলতে পারে? এবং আমরা ভেবেছিলাম যে আগস্ট মাসে এই ধরনের রেজাল্ট কোনো মতেই রেল শ্রমিকের আশীর্বাদ এনারা পাবেন না, এবং সমস্ত রেল শ্রমিক বলেছিল। সবচেয়ে বড় কথা, এই শ্রীগোপাল মিশ্রকে আমরা দেখেছি গোরখপুরে যখন মিটিং করতে গেছে শ্রমিকরা জুতো ছুঁড়ে মেরেছে। কোনো মতে এবারে এই দুই দালাল রেল ইলেকশনে ফিরে আসতে পারে না। কিন্তু পরে আমরা বুঝলাম যে রেল শিল্পে রেল মন্ত্রক এই দুই দালালকে বলেছে, তোমরা ইউপিএস নিয়ে এসো, তোমরা ওপিএস কে কন্ডেম করো, এনপিএস এর বদলে ইউপিএস নিয়ে এসো, তার বদলে তোমাদের আমরা রিটার্ন গিফট দেবো। এই রেলে যে ইলেকশন আসছে সেখানে আমি তোমাদের জিতিয়ে নিয়ে আসবো। এই দুই সংগঠনকে রেল রিটার্ন গিফট দেওয়ার জন্য, অর্থাৎ এই দুই সংগঠনকেই রেলের ঘরে ফিরিয়ে নিয়ে আসার জন্য, অন্য কোনো সংগঠনকে রেলে যাতে ঢুকতে না পারে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস যাতে রেলেতে ঢুকতে না পারে, কোনো পলিসি মিটিং এ ঢুকতে না পারে, তাই কেন্দ্রীয় স্তরে রেল মন্ত্রকের স্তরে নির্দেশ ছিল, সিপিও থেকে সিনিয়র ডিপিও পর্যন্ত সমস্ত স্তরে নির্দেশ ছিল, যে কোনো ভাবে হোক তৃণমূলকে আটকাতে হবে। তাই এই আপনার আরপিএফ এবং রেল মন্ত্রক তার পার্সোনাল অফিসারদের নিয়ে, জিএম কে নিয়ে, সিপিও কে নিয়ে একটা ব্রড কনস্পিরেসি করে আমাদের হারিয়ে দিয়েছে। আমরা এর প্রতিবাদ করে রেলকে চিঠি লিখি। 24 আমরা চিঠি লিখেছিলাম। বলা ছিল নাকি 2 মাসের জন্য ব্যালট পেপার সেভ করে রাখা হবে, এই ইউজ আনইউজ ব্যালট পেপার। আমরা মনে করি এই কথাটাও অগণতান্ত্রিক, এটা রেল বলতে পারে না। আমরা যার প্রতিবাদ করে 24 তারিখে 2 মাসের মধ্যেই রেলকে আমরা অ্যাপিল করি যে তারা যেন এই ভোটটা পুনর্বিবেচনা করেন এবং সমস্ত ব্যালট পেপার, সমস্ত আপনার সিসিটিভি ফুটেজ যেন তারা সংগ্রহ করেন। পাশাপাশি এই যে দুর্নীতিগ্রস্ত ভোট, এই ভোটের মধ্যে দিয়ে যারা রিকগনিশন পেয়েছে তাদের রিকগনিশন সিজ করে, তাদের সঙ্গে যে পলিসি মিটিং পিএনএম হচ্ছে সেটাকে সিজ করে পুনরায় নির্বাচনের ব্যবস্থা করেন মরালিটিস কারেকশন করে। কারণ আমরা মনে করি এই মরালিটিস কারেকশন না হলে বছর পর বছর যে ভোট হবে তার মধ্যে দিয়ে এই দুই দালালি পুনর্নির্বাচিত হয়ে আসবে। কারণ এরা রেল এদেরকে পুষে রেখেছে শ্রমিকের পেটে লাথি মারার জন্য। এর বিরুদ্ধে প্রতিবাদ করে আমরা যখন দেখলাম যে রেল আমাদের কোনো সাড়া দিল না, রেল আমাদের কথা শুনলো না, এটার প্রতিবাদ করে আমরা রিট পিটিশন করেছি। মাননীয় অরিত্য ভট্টাচার্য আমাদের সিনিয়র লয়ার, আমরা রিট পিটিশন অমিতা সিনহার বেঞ্চে রিট পিটিশন করেছি। আগামী 16 তারিখ আমাদের ডেট আছে, লিস্টিং এ রয়েছি, কবে হয় দেখি। আমরা জানি যে আমাদের বিরুদ্ধে আমরা এই যে ইলেকশনে আমরা যে প্রতিবাদে নেমেছি, আমরা যে এই এত বড় একটা রিট পিটিশন করলাম হাইকোর্টেতে, কলকাতা হাইকোর্টে যে আমরা এর প্রতিবাদ করে যে রিট পিটিশন করেছি, তার জন্য আমাদের উপর অনেক প্রশাসনিক আক্রমণ নেমে আসবে, আমরা সেটা জানি। আমরা সেই প্রশাসনিক আক্রমণের মোকাবিলা করেই এই রেলকে দুর্নীতিমুক্ত করার জন্য, রেলের নির্বাচন ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার জন্য, রেল শ্রমিককে পুরনো পেনশন স্কিম ফেরত দেওয়ার জন্য আমরা এই কেস করেছি। এখান থেকে আমরা সুবিচারের আশা করছি। আমরা জানি রেল অনেক বড় বড় লয়ার আমাদের এগেনস্টে লাগাবেন, তবু আমরা জিতবো কি হারবো জানি না, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস রেল দুর্নীতি করে
আমাদের হারিয়েছে। আমরা চাই এই মডালিটির পরিবর্তন, এবং এই মুহূর্তে আমাদের কোর্টের কাছেও, আমরা মহামান্য আদালতের কাছেও দাবি রেখেছি এই যে দুর্নীতিগ্রস্ত ভোট, সেই ভোটটাকে বাতিল করার জন্য আমরা দাবি রেখেছি। এই নির্বাচনের মধ্যে দিয়ে যে দুটো দালালকে রিকগনিশন দেওয়া হয়েছে, তাদের সেই রিকগনিশন বাতিল করে তারা যে সরকারি মালাই খাচ্ছে, যে সুযোগ সুবিধা পাচ্ছে, সেখান থেকে তাদেরকে বঞ্চিত করার জন্য, পাশাপাশি পুনরায় ইলেকশন করার জন্য, এবং এই যে পলিসি মিটিংগুলো হচ্ছে পিএনএ মতো প্রেম, সেগুলোকে বন্ধ করার জন্য আমরা আবেদন করেছি। রেলের মডালিটিস কারেকশন যদি আমরা না করতে পারি, এই ইলেকশনটা বছর পর বছর, সেটা 10 বছর পরই হোক, 15 বছর পরই হোক, অথবা 5 বছর পর হোক, এই ধরনের একটা ফার্স হয়ে থাকবে, লোক হাসানোর ব্যাপার হয়ে থাকবে। তাই আপনারা প্রতিবাদ করুন, এবং সমস্ত রেল শ্রমিক কর্মচারীকে আমি এর মধ্যে দিয়ে একটা মেসেজও দিচ্ছি যে আপনারা এই যে শ্রীগোপাল মিশ্র ওপরে মালাই খেয়েছেন, এবং তার যে দালাল এখানে বসে আছে, কংগ্রেস ইউনিয়নের যে দালালরা এখানে ঘুরছে, তারা কিন্তু আপনাদের বোঝাবেন যে আপনারা দেখেছেন অপশন এসছে যে ইউপিএসএ যাওয়ার জন্য অপশন এসছে, এনপিএসসি যারা আছে তারা ইউপিএসসি যাওয়ার জন্য অপশন এসছে। আপনাদের কাছে বোঝাবে যে ভাই এনপিএসসি থেকে ইউপিএসটা ভালো, আপনারা ইউপিএসএ জয়েন করুন। এই শ্রমিক বন্ধু ভাইদের কাছে আমি আবেদন রাখছি, আপনাদের জানিয়ে রাখছি, আপনারা এই যে ইউপিএস এসছে, ইউপিএসসি যে নিধি নতুন যে নোটিশটা এসছে, এই নোটিশটাকে ভালো করে পড়বেন। এই 11 নম্বর পাতায়, সম্ভবত 11 নম্বর পয়েন্টটা, 11 নম্বর পাতায় 11 নম্বর পয়েন্টটা ভালো করে দেখবেন, যেখানে বলা আছে যে সমস্ত এনপিএসএ স্টাফেরা যারা রয়েছে, তারা যদি একবার এই ইউপিএস এর অপশনটা ভরে দেয়, ইউপিএস এর আওতায় চলে আসে, পরবর্তীকালে তারা কিন্তু অন্য কোনো পেনশন স্কিমে ঢুকতে পারবেন না। অর্থাৎ আমরা যে ওপিএস এর আন্দোলনটা এখনো জারি রেখেছি, এই 1 মে আমরা আবার দিল্লিতে জড়ো হব। এই পুরোনো পেনশন স্কিমের দাবিতে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা জড়ো হচ্ছি। মাননীয় বিজয় কুমার বন্ধুর নেতৃত্বে আমরা যে জড়ো হচ্ছি, তা সেই ওপিএস যদি যেদিনকে ফেরত আসবে, আপনারা কিন্তু বন্ধু আর ওপিএস এ ফেরত আসতে পারবেন না। এই ইউপিএসটা নক্কারজনক এবং নক্কারজনক। প্রচুর শ্রমিক বিরোধী সিদ্ধান্ত এখানে নেওয়া আছে। সবচেয়ে বড় কথা, এখানে বলা আছে 25 বছর কাজ করলে আপনি নাকি এই ইউপিএস এর ওপিএস এর বেনিফিটটা, ইউপিএস এর বেনিফিটটা পাবেন, ইউনিফাইড পেনশন স্কিমটা আপনি পাবেন যদি 25 বছর চাকরি করেন। বন্ধু, 25 বছরের জায়গায় যদি আপনি 32 বছর চাকরি করেন কি 35 বছর চাকরি করেন, বাকি যে এক্সট্রা ডিউটিটা করলেন তার জন্য কোনো প্রিভিলেজ পাবেন না। ওই প্রিভিলেজটা 25 বছর পর্যন্ত যে ক্যালকুলেশন সেইটুকুই পাবেন, বাকিটা আপনাকে কোনো রকম পেনশনারি বেনিফিট ছাড়াই কাজ করতে হবে। মজার ব্যাপার, আপনি যদি 25 বছরের আগে, অর্থাৎ 60 বছরের আগে যদি রিটায়ার করে যান, ভিআরএস নেন, অথবা কোনো প্রশাসনিক সিদ্ধান্তে যদি আপনাকে রিটায়ার করে যেতে হয়, আপনাকে রিটায়ার করে গেলেও আপনাকে অপেক্ষা করতে হবে 60 বছর বয়স পর্যন্ত। যতক্ষণ না আপনি 60 বছর বয়স হচ্ছে, ততক্ষণ আপনি পেনশনের আওতায় আসবেন না। এই আরেকটা বক্তব্য বলে আমি শেষ করছি। এই যে দুই দালাল, তারা যখন আপনাদের কাছে বলবে যে ইউপিএসটা ভালো, তাদের কাছে প্রশ্ন করবেন তাদের অ্যাপয়েন্টমেন্টটা কবে, 2004 এর আগে না পরে। যে দালালটার অ্যাপয়েন্টমেন্ট 2004 এর আগে, তাকে বলবেন আগে তুমি ইউপিএস এ জয়েন করো। কারণ এখানে বলা আছে যে পুরনো পেনশন স্কিমের আওতায় যারা রয়েছে, অথবা ইভিন যারা রেল থেকে রিটায়ার করে গেছে, তারাও চাইলে ইউপিএস এ ঢুকতে পারে, ইউপিএস এ প্রবেশ নিতে পারে, তাই ইউপিএস এর অপশন ভরতে পারে। তাই যে দালালরা আপনার কাছে বলবে ইউপিএসটা ভালো, তাদেরকে আগে বলবেন তাদের মহামান্য নেতা শ্রীগোপাল মিশ্র কি ইউপিএস এ গেছেন, ওপিএস ছেড়ে দিয়ে ইউপিএস এ গেছেন, নাকি তারা ইউপিএস এ যাচ্ছেন। যদি তারা না ঢুকে থাকেন, তাদেরকে একটা চড় মেরে বিদায় করবেন। এই দালালরা রেল শ্রমিকের বুকে ছুরি মেরেছে, পেছনে ছুরি মেরেছে, রেল শ্রমিকের সিদ্ধারা ছুরি মেরেছে। আজকে রেল বিকেন্দ্রীকরণ, রেলের বেসরকারীকরণ নিয়ে এদের কোনো কথাবার্তা নেই, রেলের নিজিকরণ নিয়ে এদের কোনো কথাবার্তা নেই। রেল শ্রমিককে যে দুটো শ্রেণীতে ভাগ করে দেওয়া হয়েছে, এনপিএস, ইউপিএস অথবা ওপিএস এ যে দুটো শ্রেণীতে ভাগ করে, তাদের কাছে কোনো প্রতিবাদ নেই, এরা দালালি করে যাচ্ছে। তাই বন্ধু, আমরা মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছি, মহামান্য আদালতের উপর আমাদের ভরসা আছে। আশা করছি এই যে ভোটে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, সেটা সুবিচার, তার বিরুদ্ধে আমরা সুবিচার পাবো, এবং রেল শিল্পে নতুন করে ভোট হবে। আপনারা সচেতন থাকুন, আন্দোলনের মধ্যে থাকুন, আমরা নিশ্চয়ই সুবিচার পাবো। ধন্যবাদ।